তুমি যে ভার্জিন নও এটা আমার থেকে কেন লুকালে অনামিকা? বাসরাতে স্বামীর মুখে এহেন প্রশ্ন শুনে চমকে উঠলাম আমি। তবে আমি একটু অবাক হইনি, কারণ আমার স্বামী রাতুলের সন্দেহ করাটা অমূলক কিছু নয়। জীবনে প্রথমবারের মতো সম্ভ্রম হারিয়েছি মাত্র 16 বছর বয়সে। সেদিনের স্মৃতি আজও তাড়া করে বেড়ায় আমাকে। প্রথমে ভেবেছিলাম রাতুলের থেকে সমস্ত ব্যাপারটা লুকিয়ে যাব, কিন্তু সেটা সম্ভব হলো না। স্বামী হিসাবে ওর অধিকার আছে নিজের স্ত্রীর অতীত সম্পর্কে জানার। তবে বিয়ের আগে আমি পাত্রপক্ষের সামনে বসে আছি। পাত্রের বড় বোন ও সে, পাশে বসা বাবা মা। ছোট বোন বলল, মাশাআল্লাহ, আপনাদের মেয়ে আমার ভাইয়ের সাথে বেশ মানাবে, আমার পছন্দ হয়েছে, আপনারা চাইলে আমি সম্পর্কের জোড়া লাগাতে চাই। তখনই আমার মনে হলো আমার সব সত্য ছেলেটিকে বলা উচিত। তাই আমি বাবা মাকে বললাম, বাবা মা, আমার কিছু কথা আছে তোমাদের সাথে। মা বলল, পরে বলিস না হয়। না মা, কথাটা জরুরি। সবাই একটু অবাক হয় এমন কথাতে, কিন্তু না এসে পারল না। আমি উঠে বের হয়ে যাই, আর বাবা মা দুজন দুজনের দিকে তাকিয়ে ওনাদেরকে বলে উঠে আসে সেখান থেকে। আমি আমার বাবা আর মায়ের সামনে বেলকনিতে দাঁড়িয়ে আছি। মা বলল, কি রে মা, হঠাৎ এভাবে মেহমানদের সামনে থেকে আমাদেরকে ডেকে আনলি যে? ওনারা কি মনে করবে বলতো? আমি বললাম, মা বাবা, তোমরা যে কাজটা করছো সেটা কি ভালো হচ্ছে? মা বলল, তুই কিসের কথা বলছিস, ক্লিয়ার করে বল। তোমরা কি বুঝতে পারছো না আমি কি বলতে চাই? বাবা বলল, তোকে দেখতে এসেছে, আমাদের সেখানে থাকা দরকার, আর তুই সবার সামনে থেকে নিয়ে আসলি যে? কি এমন কথা বলবি তুই? বাবা, কথাটা খুব জরুরি বলেই ডাকলাম। বাবা বলল, ওকে, হ্যাঁ বল, আমরা শুনছি। তোমরা যে আমাকে ছেলে পক্ষের সামনে নিয়ে গেছো, আমি পারবো না বিয়ে করতে। মা বলল, কি সব বলছিস, তুই কি পাগল হয়ে গেছিস? বাবা বলল, তোর কি বিয়ে দিতে হবে না? হবে, তবে যে আমার সত্যটা জেনে বিয়ে করবে তখন হবে। মা বলল, মানে হচ্ছে আমার চিরসত্য কথাটা ওনাদেরকে বলা উচিত, আমার সাথে অতীতে কি ঘটেছে সেসব। বাবা বলল, তুই কি পাগল হয়ে গেছিস? এসব বললে কি ওনারা রাজি হবে? তোকে বউ বানাবে? সেটাই বাবা, যদি এসব ব্যাপারটা পরে শুনে তাহলে তো আমার সংসার নিয়ে সমস্যা হবে, তখন কি ওনারা রাখবে আমায়? তাই আগেই ওনাদের সাথে শেয়ার করা উচিত সবকিছু। মা বলল, মারে, সব বুঝছি, কিন্তু তোর বিয়ে তো দিতে হবে, আমরা যে বাবা মা তোর, তাই যা হবার পরে হবে, এখন আপাতত রাজি হয়ে নে। বাবা বলল, তোর মা ঠিক বলেছে, যা দেখবো পরে দেখবো, এখন তুই বিয়েটা করে নে মা, হয়তো পরবর্তীতে ছেলেটা রাজিও হয়ে যেতে পারে তোর ইতিহাস জানার পরও। আমি বাবা মায়ের কথায় আর রাজি না হয়ে পারলাম না, মাথা নিচু করে হ্যাঁ জবাব দিলাম, আর সবাই সেখান থেকে চলে আসলাম। অবশ্য বিয়ের আগে ওকে বহুবার জানাতে চেয়েছি, কিন্তু বাবা মাই বাধা হয়ে দাঁড়িয়েছে। আজ আর চুপ থাকবো না, রাতুলকে সবটা জানাবো। আমি নিজের বুকের ভেতরে লুকানো যন্ত্রণার উপশম ঘটাবো আজ। আমি রাতুলকে উদ্দেশ্য করে মুখ খুলতে যাব, ঠিক তখন ও বলে উঠল, আমি কি তাহলে ভুল কিছু বললাম? দেখো, আমার কথায় কিছু মনে করো না তুমি, আমার জাস্ট মনে হলো তাই বললাম, এটা আমার উচিত হয়নি আসলে। তখনই আমি বলে উঠলাম, আমার তোমাকে কিছু বলার আছে রাতুল, জানি এটা শোনার পরে আমাকে মেনে নিতে হয়তো কষ্ট হবে তোমার, তবুও বলা প্রয়োজন। তাহলে আর বলো না। মানে বুঝলাম না ঠিক। আল্লাহর নাম করে তোমায় বিয়ে করেছি আমি, তোমার মনের ভিতরে যদি আমার প্রতি বিশ্বাস থাকতো বিয়ের আগেই আমায় সবটা জানাতে। এখন দয়া করে এমন কিছু বলো না যেটা শোনার পরে এই বিয়েটা আমার গলার কাটা হয়ে দাঁড়ায়। এই বলে রাতুল বিছানা থেকে উঠে দাঁড়ায় আর টাওয়েলটা নিয়ে রুম থেকে বের হয়ে গেল। আমি কিছুক্ষণ অবাক দৃষ্টিতে তাকিয়ে রইলাম ওর দিকে। নিজেকে বড্ড অপরাধী মনে হচ্ছে এই মুহূর্তে। সত্যি আমি কোনো ভুল করে বসলাম না তো? আজকের পর থেকে রাতুল আর যাই হোক সম্মানের দৃষ্টিতে হয়তো দেখতে পারবে না আমায়। জানি না এই অপরাধ বোধ থেকে নিজেকে কবে আর কি করে মুক্ত করতে পারবো। ওয়াশরুম থেকে ফ্রেশ হয়ে এসে রাতুল আমার সাথে কোনো কথা বলল না, চাদরটা গায়ে জড়িয়ে আমার বিপরীত পাশে শুয়ে পড়ল। আমিও আর কোনো কথা বাড়ালাম না, নিজের মতো করে শুয়ে আছি আর ভাবছি আমি কি ভুল করছি? আমার তো বলা উচিত, পরে যদি আমার সংসারে সমস্যা হয়। এসব ভাবতে ভাবতে আমি ঘুমিয়ে গেলাম। পরদিন সকালবেলা ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে রান্নাঘরে এসে রাতুলের জন্য সকালের নাস্তা তৈরি করছি। রাতুলের বড় বোন হয়তো আজকে আসতে পারে, উনি খুব ভালো আচরণ করেন আমার সাথে। নাস্তা রেডি করে হাতে একটা ট্রে নিয়ে নাস্তাগুলো সেখানে নিয়ে রান্নাঘর থেকে বের হয়ে গেলাম। রুমের ভেতরে গিয়ে খাটের পাশে দেখতে পাই রাতুল অনাবৃত শরীরে উপর হয়ে শুয়ে আছে। ওকে ডাক দিতে যাব, ঠিক তখন একটা অদ্ভুত জিনিস আমার চোখ দুটোকে আটকে দিল। রাতুলের কাঁধের উপরে 3টে জখম হওয়া ছুরির দাগ। এই দাগগুলো তো আমার সৃষ্টি করা। আজ থেকে ঠিক কয়েক বছর আগে আমি আমার রুমে শুয়ে আছি। মাঝরাতে একটা বাড়িতে আগুন ধরেছে বলে বাড়ির সবাই চলে যায় সেদিকে। কারেন্ট না থাকাতে গরমে তেমন কাপড় পরিনি, একটা গেঞ্জি শুধু। হঠাৎ মুখ বাঁধা একটা মানুষ এসে আমার মুখ চেপে ধরে আর ফিস করে বলে, কোনো আওয়াজ করবে না, তুমি খুব বেশি কিউট আছো, তোমাকে আমার চাই। আমি নিজেকে ছাড়াতে চাচ্ছি কিন্তু পারছি না। কোনো লাভ নেই, আমি তোমার মুখ থেকে হাত সরিয়ে নিব, কিন্তু যদি তুমি চিৎকার চেঁচামেচি করো তাহলে আমি তোমাকে জানে মেরে ফেলবো। শুধু এটা মাথায় রেখো। আমি মাথা নাড়িয়ে চিৎকার করবো না বললাম। লোকটি হাত ছাড়তেই আমি হাঁপাতে হাঁপাতে বললাম, কে আপনি? আর এত রাতে আপনার আমার রুমে কি? লোকটি কিছু বলছে না। হঠাৎ পাশ থেকে ওড়না নিয়ে আমার হাত বেঁধে ফেলে আর আমাকে খাটে ফেলে দিয়ে আমার উপর ঝাঁপিয়ে পড়ে। আমি চেষ্টা করেও নিজেকে ছাড়াতে পারিনি। সে তার মতো করে আমার সাথে অনৈতিক কাজে লিপ্ত হয়। আমার চোখ দিয়ে জল গড়িয়ে পড়ছে। বিয়ের আগেই সতীত্ব হারাতে হলো। না, আমি হার মানব না। তাই কোন রকম ভাবে হাত ছাড়িয়ে লোকটাকে ধাক্কা দিয়ে বেডের নিচ থেকে চাকু নিয়ে পিঠে মারতে থাকি। লোকটি কোন রকম সেখান থেকে পালিয়ে যায়। আমি নিজের সতীত্ব হারিয়ে কাঁদছি। তখনই বাবা মা আসে।
আসে। লাইট জ্বালিয়ে তারা আমাকে এই অবস্থায় দেখে হতবাক হয়ে যায়। মা আমাকে জড়িয়ে ধরে, আমি কাঁদতে থাকি। আমি দুজনকে সবটা খুলে বলছি আর কাঁদছি। তারা আমাকে সান্ত্বনা দিয়ে বিছানা থেকে তুলে রুম থেকে বের করে নিয়ে যায়। পরদিন মন খারাপ করে বসে থাকতে দেখে মা এসে আমার পাশে বসে আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুই কি কোন রকম ভাবে লোকটিকে চিনতে পারিসনি? না মা, লোকটির চেহারা বাঁধা ছিল, তাছাড়া আমি খুব ভয় পেয়ে গেছিলাম। মা, এ মুখ আমি কি করে সবাইকে দেখাবো? আমি এ জীবন রাখবো না মা। চুপ করতো, এতে তোর কোনো দোষ নেই। যা হবার হয়েছে, এটা যেন আমরা ছাড়া অন্য কেউ না জানে, তা না হলে তোকে বিয়ে দিতে বড় ঝামেলা হবে রে মা। আমি কিছুই বুঝতে পারছি না, শুধু কেঁদে কেঁদে মাকে জড়িয়ে ধরছি। আমি সে রাতে আমার ধর্ষণকারী সেই ঘাড় আমার ছুরির 3টে প্রবল আঘাতে রক্তরঞ্জিত করে দিয়েছিলাম। কিন্তু এই চিহ্ন কি করে? এটা কি সত্যি নাকি? আল্লাহ! এই দৃশ্য দেখে আতঙ্ক আর রোমাঞ্চে আমার হাত পা কাঁপতে লাগলো। হঠাৎ ট্রেটা হাত থেকে পড়ে ঝনঝন শব্দ করে উঠল। রাতুলও নড়ে চড়ে ওঠে আর আমার চোখ বড় বড় হয়ে যায়। আর এখানেই টান টান টুইস্ট রেখে আমাদের গল্প শেষ হয়। সম্মানিত ভিউয়ার্স, কি ভাবছেন এমন একটা মুহূর্তে শেষ হয়ে গেল যেখানে মাথা খারাপ হয়ে যাওয়ার মতো সাসপেন্স বের হতে যাচ্ছে? হ্যাঁ, সেটাই। তাই পুরো রহস্য জানতে কমেন্ট করুন দ্বিতীয় পর্বের জন্য। মনে রাখবেন, গল্পের বেশি ভিউ ও শেয়ার না হলে আমরা গল্পের দ্বিতীয় পর্ব নিয়ে আসি না। গল্পটির ভাবনা ও পরিচালনায় হাশেম রাজু, চিত্রগ্রহণ শিহাব ও শাকিল, প্রযোজনায় মঞ্জুর মোর্শেদ মিউজিক প্লাস। গল্পটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করে দিন। ধন্যবাদ।